সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। অবস্থা এখনো অপরিবর্তিত। তার ব্লাড প্রেশার, হার্ট রেট, পালস এসব ঠিক আছে। উই আর হোপফুল। ক্ষীণ হইলেও আমরা হোপফুল। অভিযুক্ত ছাত্রলীগ নেতা বদরুলকে আজ তোলা হবে আদালতে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও উত্তাল সিলেট। আমরা কি এই ডিজিটাল দেশ চাইছিলাম? আমাদেরকে নিরাপত্তা নাই। বদরুল নামক নরপশুর সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর। আর এই মামলা সহ সাম্প্রতিক যত নারী নির্যাতন এবং হত্যা মামলাগুলো যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বগুড়ার মোকামতলায় দুটি বাসের সংঘর্ষে 6 জন নিহত। টাঙ্গাইলে ট্রাক উল্টে মারা গেছে 4 জন। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে বাবা ছেলের মৃত্যু। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত করিমকে 54 ধারা থেকে অব্যাহতি, তবে গ্রেপ্তার থাকবেন মামলায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জোর দিতে হবে মানব সম্পদের ওপর মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, বিনিয়োগ উৎসাহিত করতে কাজ করতে হবে সম্মিলিতভাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অসঙ্গতি রয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে। দাবি বাংলাদেশ ভারত যৌথ কোম্পানির। বিদ্যুৎ বিভাগকে জানানোর সিদ্ধান্ত। বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় সবসময়। নিউ ইয়র্কে একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা না দেয়া দুঃখজনক। এবং টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার 33তম জন্মদিনে ভক্ত সমর্থকদের পাশাপাশি শুভেচ্ছা জানালো আইসিসি। ছাত্রলীগ নেতার বর্বরতার শিকার সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। 72 ঘন্টার আগে কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা, তবে তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আর আসামির কঠোর শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি। সংশয় যেন কাটছেই না। অস্ত্রোপচারের পর পেরিয়ে গেছে একটি রাত, তারপরও উন্নতি হচ্ছে না খাদিজার শারীরিক অবস্থার। অশান্তি আর দুশ্চিন্তায় হাসপাতালে দিন পার করছেন খাদিজার স্বজনরা। নিবিড় পর্যবেক্ষণে রাখা খাদিজার শারীরিক অবস্থার উন্নতি না অবনতি হচ্ছে তা জানতে আরও অন্তত 2 দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তিত। তার ব্লাড প্রেশার, হার্ট রেট, পালস এসব ঠিক আছে। 72 ঘন্টা পরে আমরা সব সিচুয়েশন অফ করে দেখব যে নিউরোলজিক্যালি কতটুকু রেসপন্ড করে আর কি। উই আর হোপফুল। ক্ষীণ হইলেও আমরা হোপফুল। খাদিজাকে দেখতে সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে আসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যে মানুষের বিচার সম্পন্ন করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, যাতে মানুষের মনের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগে এবং মানুষ বুঝতে পারে যে অন্যায় করলে তার মাপ নেই, এবং এটাকে নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। এই জন্য রাষ্ট্রের কাছে আমাদের আবেদন থাকবে, রাষ্ট্রের সবকিছুর ঊর্ধ্বে উঠে যে এইটাকে নিশ্চিত করবে। পরে সেখানে আসেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। খাদিজার হামলাকারীর কঠোর শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। অন্যায়কারী প্রকাশ্য দিবালোকে সবার সামনে এই ঘটনা ঘটিয়েছে, তাকে তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আমি মনে করি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত এর বিচার করা অবশ্যই জরুরি, এবং সেক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজ থেকে পরীক্ষা দেওয়া শেষে ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সিলেটের আউশা গ্রামে সৌদি প্রবাসী মাসুক মিয়ার 3 ছেলে ও মেয়ে খাদিজাকে নিয়েছিল সুখের সংসার, কিন্তু সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে তাদের। একসময় গৃহশিক্ষক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল
পড়ানোর নামে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে বিদায় করে দেয়া হয়। এরপর আরো বেপরোয়া হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত বদরুলের চা পাতির কোপে এখন ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন খাদিজা। এ ঘটনায় বাকরুদ্ধ খাদিজার মা সহ পরিবারের সবাই চান দৃষ্টান্তমূলক শাস্তি। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন দিগেন সিংহ। আজ 2টা দিন ধরে আমার বাচ্চা আমি দেখি না, আমারও খাদিজা। যে মেয়েকে এক পলকের জন্য চোখের আড়াল করতেন না মা মনোয়ারা বেগম, সেই মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালের বিছানায়। এখন আহাজারি করা ছাড়া আর কি করার আছে তার? আদরে বড় হওয়া মেয়ে খাদিজার এসএসসি পরীক্ষার আগে ভালো ফলাফলের জন্য গৃহশিক্ষক রাখা হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুনামগঞ্জের ছাতকের বদরুল আলমকে। কিন্তু শুরু থেকে তার আচরণে উচ্ছৃঙ্খলতা ধরা পড়ায় 4 মাসের মাথায় তাকে বিদায় করে দেওয়া হয়। যখন ক্লাস 10-এ পড়তো তখন ও বিভিন্নভাবে ট্রিট করতো। সে নিজেকে অমানুষ এবং সে কিভাবে মানুষ বানাবে আমাদের বাচ্চা, ওইটাই টের পাই। ওর চাচা হয়তো ওকে বিদায় করার একটা চেষ্টা করছিল, ও যার ধরুন 4 মাস রাখার পরে তো ওকে বিদায় করে দিছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে বদরুল। মুঠোফোনে উত্ত্যক্ত করতে থাকে খাদিজাকে। এতে বন্ধ করে দেওয়া হয় খাদিজার ফোন। ইতারি অবস্থা দেখে আর বাচ্চাগুলো আমি মোবাইলটা হাতে লইছি আজ 8-9 মাস ধরে। যে বোন নাওয়া খাওয়া করিয়ে দিত সেই বোন কাছে নেই। প্রতি মুহূর্ত কাটছে কষ্টে আদরের ভাই বোনদের। যখন একটি কুপানো হয়েছে তখন আমার বোনের অনেক কষ্ট হয়েছে, আমি বলতে পারবো না। আমার বোন ছাড়া আমার ঘুম লাগে না, আমি ঘুমাইতেও পারি না। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস সোমবার এমসি কলেজ কেন্দ্র থেকে বিকেলে স্নাতক 2য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বের হয়। এরপরই কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সাবি শাখার সহ সম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। অবশ্য পরে তাকে ছাত্ররা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বর হামলার প্রতিবাদে আজও উত্তাল সিলেট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসব কর্মসূচিতে বক্তারা খাদিজাকে হত্যা চেষ্টা সহ দেশের সব নারী নির্যাতনের ঘটনার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা স্থগিত করেছে সিলেট সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ। খাদিজার উপর হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজ গেট এলাকায় অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক ও কর্মচারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজ গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আমরা কি এই ডিজিটাল দেশ চাইছিলাম? আমাদেরকে নিরাপত্তা নাই, এ দেশে থাকি। পরীক্ষা দিতে গিয়ে ওনার যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে তো পড়ালেখার কোনো কথাই হয় না। বদরুল নামক নরপশুর সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর। আর এই মামলা সহ সাম্প্রতিক যত নারী নির্যাতন এবং হত্যা মামলাগুলো যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। এই দাবিগুলোর সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং তার শিক্ষার্থীরা একত্রতা প্রকাশ করবে। একই দাবিতে দুপুরে সিলেট এমসি কলেজ গেটে মানববন্ধন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সূর্যোদয় ফাউন্ডেশনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আমাদের এমসি কলেজ থেকে আরো 3 দিনের সময় দেওয়া হচ্ছে সরকারকে, যদি নিশ্চিত না করা হয় আমরা নতুন কর্মসূচি দান করব। রিশার হত্যার যদি বিচার পেতাম, আমরা যদি এই আমাদের তনু হত্যার বিচার পেতাম, তাহলে এইসব ঘটনা বারবার পুনরাবৃত্তি হতো না। এদিকে খাদিজার উপর বর্বর হামলার বিচার দাবিতে নগরীর টুকের বাজার এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিষয় নয়, অতি সত্বর দেশের সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তির মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমাদের জনগণের কাম্য। সময় সংবাদ, সিলেট। শিক্ষার্থী খাদিজার উপর হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা বদরুল আলমকে হাসপাতাল থেকে সিলেট শাহপরান থানায় নেওয়া হয়েছে। দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদরুলকে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তাকে পুলিশি প্রহরায় শাহপরান থানায় নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার বিকেলে এমসি কলেজের ক্যাম্পাসে খাদিজাকে চা পাতি দিয়ে কুপিয়ে জখম করে বদরুল। সমাজে মূল্যবোধের অভাব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। গুলশানে হলি আর্টিজানের হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে 54 ধারা থেকে হাসনাত করিম এবং তাহমিদকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে মূল মামলায় আসামি থাকবে হাসনাত করিম। সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নূর নবীর আদালত আসামিদের অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীদের করা আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন। এর আগে গত 2 দিন আগে তাহমিদকে জামিন দেন ঢাকার সিএমএম আদালত। গত 3 আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাহমিদ এবং গুলশানের আড়ংয়ের সামনে থেকে হাসনাত করিমকে গুলশানে হলি আর্টিজানের হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়। পরে রিমান্ড শেষে 13 আগস্ট তাদের আদালতে হাজির করা হয়। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানিয়েছেন, যথাযথভাবে খতিয়ে দেখেই গুলশান হামলার ঘটনায় 54 ধারায় গ্রেপ্তার তাহমিদ ও হাসনাতকে অব্যাহতির আবেদন করেছে পুলিশ। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোরকম চিন্তা ভাবনা না করে বা পুলিশ কোনোরকম চিন্তা ভাবনা বা বিস্তারিত তদন্ত না করে ফাইনাল রিপোর্ট দেয়নি। কেউ থাকলেই যে তিনি আসামি হবে সেটা বলা যায় না। আবার কোনো পার্টিসিপেট না করে যদি কোনোরকম ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে আসামি হবে। তো এটা নিশ্চয়ই পুলিশ খতিয়ে দেখেছে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় আত্মসমর্পণ করেছে 2 জঙ্গি। আব্দুল হাকিম ও মাহমুদ হাসান বিজয় নামের ওই দুজন 90 জেএমবির সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে র্যাব। সকালে বগুড়া শহরে শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলার গণ্যমান্য আলেম ওলামারা উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকারী জঙ্গি আব্দুল হাকিমের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে এবং মাহমুদ হাসান বিজয়ের গ্রামের বাড়ি গাইবান্ধার শাহঘাটায়। তাদের মধ্যে মাহমুদ হাসান বিজয় ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিল। তারা দুজনই জঙ্গি প্রশিক্ষণ শেষ করলেও কোনো ধরনের হামলা কিংবা নাশকতায় অংশ নেননি বলে জানায় র্যাব। গুলশান হামলার পর অভিযানে নিহত জঙ্গি খায়রুল ইসলাম পায়েলের ঘনিষ্ঠ বন্ধু ছিল বলেও জানান তারা। আত্মসমর্পণ করায় পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের প্রত্যেকের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি যে পথে ছিলাম সেটা আসলে অন্ধকারের একটা পথ। এখানে বাঁচার কোনো ইচ্ছা মানুষের থাকে না, এর জীবনের কোনো লক্ষ্য নেই। এই পথে আসলে শুধু কষ্ট, কোনো আলো নেই, সামনে কোনো রাস্তা নেই। আমি সকলকে অনুরোধ করব, কেউ যেন এই পথে যেন পা না ধরায়। জঙ্গিদের চিহ্নিত করুন, এই সমস্ত জঙ্গিদের আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে তাদের পরিচয় দিন, তাদেরকে ধরিয়ে দিন। কে কোন দল করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই দেশের সন্ত্রাস, এই দেশের জঙ্গিবাদ কেউ পছন্দ করে না, সর্বস্তরের মানুষ ঘৃণা করে। সেজন্যই আজকে সব ঘুরে দাঁড়িয়েছে, সব একত্রিত হয়েছে, সব আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আজকে এক সুরে কথা বলছেন যে আমরা এই দেশে জঙ্গিবাদ চাই না। দুপুরের সময় আরো থাকছে। যশোরের ভবদহে পানিবন্দীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে অন্তত 10 জন আহত। এবং টাঙ্গাইলের কালিহাতীতে পুংলি নদীতে গ্যাস পাইপলাইনের লিঙ্কেজ, গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানব সম্পদের উপর জোর দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এনএসডিসির 4র্থ সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশি ও প্রবাসীদের বিনিয়োগকে উৎসাহিত করতে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা দেশটাকে দ্রুত উন্নত করতে চাই, আর উন্নত করতে গেলে সবসময় আমরা মানব সম্পদ উন্নয়নের উপরে বেশি গুরুত্ব দিই এবং যে কাজটা করবেন সেই কাজে তার সেই দক্ষতা যেন থাকে সেটাও দেখা। এসডিজি কি করে আমরা বাস্তবায়ন করব, অর্থাৎ যে কোনো উন্নয়নই আমরা করি না কেন সেটার জন্য টেকসই হয়, সেটাই আমাদের
সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিনিয়োগ খালি বাইরের থেকে হবে তা না, আমাদের দেশীয় বিনিয়োগও প্রয়োজন। এর সাথে সাথে আমাদের যারা প্রবাসী আছে, প্রবাসীরাও যেন দেশে এসে বিনিয়োগ করতে পারেন সেই সুযোগটাও সৃষ্টি, কিন্তু তার জন্য আমাদের দক্ষতার প্রয়োজন আছে। বাংলাদেশ যে এখন কিছু করতে পারে এটা আমরা প্রমাণ করতে পেরেছি। কাজেই সেই আমাদের যে এখন যে ইমেজটা গড়ে উঠেছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে। টাঙ্গাইল ও বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। সকালে বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন, আহত হন অন্তত 22 জন। পরে আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকায় পৌঁছালে চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। ট্রাকের হেলপার সহ আহত 10 জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, আমরা আগে জানিয়েছি চট্টগ্রামের পাথরঘাটায় নির্মাণাধীন দেয়াল ধসে বাবা ছেলের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে নগরের পাথরঘাটা এলাকায় একটি স্কুলে দেওয়াল ধসে নিহত হয়েছে ব্যবসায়ী এবং তার ছেলে। আমরা যেটুকু পারিবারিক সূত্র এবং স্থানীয় সূত্র জানিয়েছে আমাদেরকে, মূলত এই ব্যবসায়ী তার কন্যা সন্তানকে স্কুল থেকে আনার জন্য মূলত সেখানে গিয়েছিলেন এবং তিনি সেখান থেকে স্কুল থেকে ঠিক এক মুহূর্তে স্কুলে একটি দেওয়াল ধসে পড়ে। তার উপরে দেওয়াল ধসে পড়ার পরে তাকে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আনার পরে জরুরি বিভাগে তাদেরকে মৃত ঘোষণা করে। এর মাঝে নিহত হয়েছেন ব্যবসায়ী মাসুদুল হক এবং তার ছেলে তাসিদ মাহিদ। তাসিদ মাহিদ মূলত নগরের লামাবাজার স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিলেন, কিন্তু তার ছোট্ট বোনকে যে সেন্ট স্কলাস্টিক স্কুল 3য় শ্রেণীর ছাত্রী, তাকে নেওয়ার জন্য মূলত তারা এই পিতা পুত্র সেই স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মূলত সেখানে বোল্ডুজার দিয়ে মাটি কাটা হচ্ছিল। ঠিক বোল্ডুজারটির আঘাতে ধাক্কায় দেওয়ালটি তাদের উপর ধসে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে। এরপর তাদেরকে সিএনজিওকে নিয়ে আসা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর তাকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে দেখেন। দেখার পর তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে তারা মূলত মৃত অবস্থা তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং তারা এই দুর্ঘটনার একটা বিচার দাবি করছেন। তারা বলছেন কিভাবে একটা অনিয়ন্ত্রিতভাবে বা বিশৃঙ্খলভাবে কিভাবে উন্নয়ন কাজ চালানো হচ্ছিল এবং এর ফলে দুজন, অর্থাৎ একটি ব্যবসায়ী পরিবার বা পিতা পুত্রের মৃত্যু হয়েছে। সে কারণে তারা এটা ক্ষুদ্র প্রকাশ করছে স্থানীয় এবং তার পরিবাররা। তারা বলছে এক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া তারা দাবি জানিয়ে তারা বলছেন দুর্ঘটনার জন্য মূলত যারা দেওয়াল তুলছিল তাদেরকে দায়ী করছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। দেয়াল ধসে বাবা ছেলের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। একদিকে অপরাধের শাস্তি না হওয়া, অন্যদিকে সামাজিক অবক্ষয়, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, পারিবারিক ও সামাজিক অস্থিরতার কারণে মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে সমাজে। পাশাপাশি মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বেড়ে যাওয়ায় একজনের প্রতি আরেকজনের সম্মানবোধ কমে যাচ্ছে। এসব কিছুর সমীকরণেই ঘটছে খাদিজা বা রিশার উপর হামলার মতো ঘটনা। এ পরিস্থিতিতে সর্বস্তরে সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানা রিপোর্ট। সিলেটের এমসি কলেজে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রলীগ কর্মী কুপিয়ে মারাত্মক জখম করে ছাত্রী খাদিজাকে। এর আগে 24 ফেব্রুয়ারি মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মা বাবাকে পেটানো হয়। সেপ্টেম্বরে মাদারীপুরের কালকিনিতে একই কারণেই স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে বখাটেরা। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া এসব ঘটনা যে বিচ্ছিন্ন নয় তা বোঝা যায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, যখন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে জনসম্মুখে ছুরিকাঘাত করা হয়। সমাজবিজ্ঞানীরা বলছেন, সমাজে পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থায় এখন মানুষ অসহিষ্ণু ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। যে ইন্ডিভিজুয়ালিস্ট সোসাইটি, সেটা বাংলাদেশ এক্সপ্যান্ড করছে, সেটা যে কোনো দেশের মতো। এবং মানুষ যখন খুব বেশি ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ কিংবা তার মধ্যে ব্যক্তি স্বার্থপরতা কিংবা তার মধ্যে সেলফ ইন্টারেস্ট সিকিংটা যখন বাড়তে থাকবে, তখন এই ধরনের আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার দেখতে পারি। অন্যের প্রতি সহনশীলতার অভাব
মানে ওখানে সহনশীলতা দেখাতে হবে, অন্যের প্রতি সম্মান দেখাতে হবে, যে কোনো বিষয় পেতেই হবে এমন কিছু নয়। লাইফে অনেক কিছু আছে যে আমাদের ছেড়ে দিতে হয়, আবার কিছু কিছু জিনিস পেলে ভালো। এই ব্যাপারগুলো আসলে বাবা মার জায়গা থেকে শেখাতে হয়। আমরা যদি সাইকোলজিক্যাল পয়েন্টে বলি, সেটা হচ্ছে যে ভুল আচরণটা আসলে সঠিকভাবে পানিশড হচ্ছে না। এদিকে এ ধরনের ঘটনার কোনো বিচার না হওয়া ও শাস্তি না পাওয়ায় পুনরাবৃত্তির অন্যতম কারণ বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। 3-4 জন লোক মোবাইল ফোনে তারা ভিডিওটা তুলেছে। আমরা প্রতিরোধ করার ব্যাপারে কি করলাম সেটা কিন্তু আমার একটা বড় প্রশ্ন। যখন আসামি ধরা পড়া যায় 15 দিনের ভিতরে চার্জশিট হয়ে যাবে। আমরা দেখতে চাই এখানে 15 দিনের ভিতরে। এখনই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে হলো একেবারে সবকিছু তা আমরা করে ফেলবো। এই ধরনের বিচারগুলো না হওয়ার জন্য কিন্তু এই আসামিরা কিন্তু এই ধরনের ঘটনা, অপরাধীদের এই ধরনের ঘটনা করে আসতেছে। সামাজিক পরিমণ্ডলে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরো বেশি প্রতিবাদী ও সচেতনতা বৃদ্ধি করা না গেলে এ ধরনের অপরাধ বেড়েই চলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে ইউনেস্কো যে প্রতিবেদন বাংলাদেশ সরকারকে পাঠিয়েছে তাতে বেশ কিছু অসঙ্গতি আছে বলে দাবি করেছে বাংলাদেশ ভারতের যৌথ কোম্পানি। তারা জানিয়েছে শিগগিরই এসব অসঙ্গতি বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হবে। তবে বিশেষজ্ঞদের এক পক্ষ প্রকল্পটি সমর্থন করলেও প্রকল্পের বিরোধিতাকারীরা ইউনেস্কোর এই উদ্বেগকে নিজেদের একটি জয় হিসেবেই দেখছেন। দেবাশিস রায় রিপোর্ট। সুন্দরবন প্রকৃতির এক অপার সৃষ্টি, যেখানে যুগের পর যুগ লোনা আর মিঠা পানির মিশ্রণে সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল, প্রাণবৈচিত্র্যের এক অকৃত্রিম আধার। অমূল্য জীববৈচিত্র্যের সম্মিলন ঘটানো সুন্দরবনের প্রান্তসীমা থেকে 14 কিলোমিটার দূরের বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি নিয়ে দেশের ভেতরে বাইরে চলমান নানা বিতর্ক সমালোচনার মধ্যেই গেল আগস্টে ইউনেস্কো এর প্রতিবাদ জানিয়েছে। প্রকল্পটির কারণে বায়ু, পানি ও সমন্বিত দূষণ সহ বেশ কিছু বিষয়ে উদ্বেগ জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। তবে প্রকল্পটি বাস্তবায়নে গঠিত যৌথ কোম্পানি BIFPCL এর দাবি বেশ কিছু অসঙ্গতি রয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে। পাশাপাশি বিদ্যুৎ সচিব বলছেন ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপদ প্রযুক্তি। এই লেভেলের রিপোর্টে তথ্যগত ভ্রান্তি বা অসঙ্গতি ডিজায়ার্ড নয়। এটুকু বলতে পারি যে তথ্যগত কিছু ইনকনসিস্টেন্সি বা ভ্রান্তির মধ্যে নজরে আমাদের এসেছে, সেগুলো আমরা সরকারকে জানিয়ে দেবো। বায়ু দূষণ, পানি দূষণ, আমরা এগুলো প্রতিটার জন্য আমরা কিন্তু কাউন্টার মেজার্স নিয়েছি, যাতে সক্স, নক্স, ফ্লাই অ্যাশ এগুলো যাতে কম হয়। আমরা এমন কয়লা নির্বাচন করব যে কয়লাতে সক্সই থাকবে না। এখানে অর্থের দিকে তাকাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের পরিবেশ ঠিক থাকুক। তবে প্রকল্পের বিরোধিতাকারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যুক্তিযুক্ত জবাব দেওয়ার কিছুই নেই সরকারের হাতে। ইউনেস্কোর বিরুদ্ধে আমি একটা দেখলাম যে একটা সরকারের মধ্যে একটা অসহিষ্ণুতা এবং একটা এখানেও একটা ইউনেস্কোকে অস্বীকার করার একটা অ্যাটিটিউড কাজ করছে। যেসব তথ্যের ভিত্তিতে সরকার ইউনেস্কোর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো অনুগ্রহ করে এইসব তথ্যের ভিত্তিতে আপনারা যান না, কারণ এখানে পরাজয় অবধারিত হবে। এই বিশেষজ্ঞের বিরোধী মতের যুক্তিও অনেক। যে পরিমাণ সালফার ডাইঅক্সাইড বা যে পরিমাণ নাইট্রোজেনের অক্সাইড বা যে পরিমাণ ফ্লাই অ্যাশ হবে, সেটা আসলে একটা ফরেস্ট ইকোসিস্টেমের জন্য যে সহনীয় মাত্রা তার চেয়ে কম পরিমাণই হবে। সেটাকে যদি প্রপারলি মনিটর করা হয় তাহলে আসলে সুন্দরবনের ক্ষতি হওয়ার কোনো স্কোপ আমি দেখছি না। তবে বিরোধিতাকারীদের মতে প্রকল্পটির স্থান পরিবর্তনই একটি বড় সমাধানের পথ হতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংক, IMF ও এডিবির ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় সব সময়ই। নিউ ইয়র্কের সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন। দাতা সংস্থাগুলোর ভবিষ্যৎবাণী সবসময় ব্যর্থ প্রমাণিত হয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সাফল্যের কারণেই বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আগামী 17 অক্টোবর ঢাকা সফর করবেন। অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও বিনিয়োগের ক্ষুধার কারণে বিশ্বব্যাংকের অর্থ সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেয়া দুঃখজনক উল্লেখ করে অর্থমন্ত্রী মন্তব্য করেন, বিশ্বের মধ্যে শুধু রাশিয়া ও বাংলাদেশ এই সুবিধা থেকে বঞ্চিত। We take money from World Bank and we'll continue to take money from them for many more years. Even when আমরা আরো ইমপ্রুভড হইলেও হয়তো একটু রেট অফ ইন্টারেস্ট বাড়বে, কিন্তু টাকা we are
an investment hungry country. সুতরাং ওয়ার্ল্ড ব্যাংকের উইল রিমেইন ইম্পর্টেন্ট। আমরা এখন IMF এর কোনো সাহায্য পাবো না, বিকজ আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেম নাই। IMF ক্যান হেল্প অনলি when there is a balance of payment problem. আমরা তো অলরেডি 7% আছি, তারা কোনোদিন 7% বাংলাদেশে কেউ প্রজেক্ট করে নাই। দুপুরের সময় আরো থাকছে। আর একদিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাসও আবারও আশ্বাস ডিএমপি কমিশনারের। পটকা বাজি না ফোটানোর আহ্বান। কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় উৎপাদন বেড়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাই চাল রফতানি করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর খামারবাড়ির মিল্কি অডিটোরিয়ামে জাতীয় ইঁদুর নিধন অভিযান 2016 উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরো বলেন, ব্যাঙ রফতানির পাশাপাশি ইঁদুর প্রক্রিয়াজাত করে রফতানি করা সম্ভব। বর্তমান কৃষক বান্ধব সরকার সব রকম সুযোগ সুবিধা কিন্তু কৃষককে দিচ্ছে, এবং এই সুযোগ সুবিধা দেওয়ার ফলেই আজকে বাংলাদেশে খাদ্যশস্য আমরা চাল রফতানি করতে পারছি। বিশ্বের চতুর্থ চাল উৎপাদনকারী দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান। ভবিষ্যতে আমরা ব্যাঙ যখন রপ্তানি করতে পারি, ইঁদুর আমরা রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। যশোরে ভবদহের পানিবন্দী মানুষের সড়ক অবরোধ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত 20 জন গুরুতর আহত হয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, সকালে জেলার অভয়নগর স্বাধীনতা চত্বরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সড়ক অবরোধ করে ভবদহ পানি নিষ্কাশন কমিটি। এ সময় পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর চড়াও হলে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ইকবাল কবির সহ 10 জন আহত হন। এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন আন্দোলনকারীরা। তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীরা হামলা করায় তারা লাঠিচার্জ করতে বাধ্য হন। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি নদীতে তিতাস গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, সকালে উপজেলার পুংলি নদীর ওপর দিয়ে যাওয়া তিতাস গ্যাসের পাইপটি হঠাৎ করে ফেটে যায়। এই ঘটনায় গ্যাস বের হতে থাকে এবং পানিতে বুদবুদের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর পানির উপরিভাগে প্রায় 20 ফুট ওপর দিয়ে গ্যাস বের হতে থাকে। এতে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা খবর দিলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার ঘটনাস্থলে গিয়ে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্যাস সংযোগ বন্ধ করে দেন। এদিকে তিতাস গ্যাস এলেঙ্গা স্টেশনের সহকারী ম্যানেজার নজরুল ইসলাম জানান, ঘণ্টাখানেক পর ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসার পর মেরামত কাজ শুরু হবে। কালিয়াকৈর থেকে এলেঙ্গা পর্যন্ত সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ আছে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। সোমবার সময় সংবাদে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের বহির্বিভাগের রোগীদের ভোগান্তি ও দালালদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রচারের পর সকালে রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এই সময় তারা সময় সংবাদে প্রচারিত অভিযোগের বিষয়ে রোগী ও চিকিৎসকদের কাছ থেকে খোঁজ খবর নেন। পঙ্গু হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ কামাল জানান, অতিরিক্ত রোগীর চাপের কারণেই ইচ্ছা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেয়া যাচ্ছে না। তবে রোগীদের ভোগান্তি কমাতে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে নতুন নতুন ভবন নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমাতে রোগী ও রোগীর স্বজনদের সচেতন হওয়ার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া এসব কাজে হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রতিটি হাসপাতালই বড় হচ্ছে। এই হাসপাতালটির এক্সপানশন হচ্ছে, আমরা দেখে আসলাম 12 তলা। এটা হয়ে গেলে পরে তখন আরো অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তো এত হ্রাস সবসময় তো আর সমভাবে দেখা সম্ভব হয় না। তা আমাদের ম্যান পাওয়ারেরও শর্টেজ আছে, যেটা আমরা ডাক্তার নার্স আমরা বৃদ্ধি করতেছি। আপনারা জানেন নার্স তো প্রায় 15,000 নতুন নিয়োগ হচ্ছে। আর দালালদের বিষয়েও আমরা সবসময়
হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে দালাল মুক্ত হাসপাতাল হয়। এবং রোগীর বেশে আসে এবং তারা হলো কোন রোগীকে কি পরামর্শ দিচ্ছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু রোগী বা রোগীর অভিভাবক যারা এখানে আসেন তাদের কাছে আমরা অনুরোধ জানাবো, তাদেরকে যদি এই ধরনের পরামর্শ কেউ দেয় যে এখানে সেই চিকিৎসা নাই, আপনারা অন্য হাসপাতালে যান বা ক্লিনিকে যান, সেই ক্ষেত্রে তারা যেন হাসপাতালের পরিচালক আছেন তাদের কাছে গিয়ে বলেন যে আমাদের কাছে এরকম পরামর্শ দেওয়া হয়েছে, আমরা কি যাবো কি। দুর্গাপূজায় কোনো ধরনের পটকা আতশবাজি না ফোটানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন শেষ করার জন্য অনুরোধ জানান তিনি। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা পরিস্থিতি দেখতে গিয়ে তিনি একথা বলেন। কমিশনার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে নিরাপদ ও উৎসব মুখর করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে এবার 226টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এর সবগুলোতে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দেবেন তারা। নিরাপত্তার কারণে উৎসব যাতে বাধাগ্রস্ত না হয় সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা রক্ষায় পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানান তিনি। পটকা আতশবাজি, এটি আমি ডিএমপি কমিশনার হিসাবে ডিএমপি অধ্যাদেশের প্রদত্ত ক্ষমতা বলে ইতিমধ্যে আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। কোনো ধরনের পটকা আতশবাজি ব্যবহার করা যাবে না। যদি কেউ পটকা আতশবাজি ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি বিসর্জনের সময় অনেক ভক্তবৃন্দ অতি উৎসাহী হয়ে নদীতে লাফ দেয়, সেখানে অনেক দুর্ঘটনা ঘটে। আমরা বিনীতভাবে অনুরোধ করব যে কেউ বিসর্জনের সময় নদীতে লাফ দিবেন না। তার নেতৃত্বে বদলেছে বাংলাদেশের ক্রিকেট। মাঠ এবং মাঠের বাইরে থেকে পুরো দলকে এক সুতোয় গেঁথে বাংলাদেশের সাফল্যের অন্যতম বাহক তিনি। তার প্রতি মানুষের ভালোবাসা, আবেগ সীমানা ছাড়িয়েছে অনেক আগেই। দর্শক, বলছি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা। আজ তার 33তম জন্মদিন। 2 বছর আগে একই দিনে পৃথিবীর আলো এসেছিল তার দ্বিতীয় সন্তান সাহেলও। ভক্তদের পাশাপাশি ম্যাশের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। প্রাণবন্ত প্রাণোচ্ছল, মাঠ ও মাঠের বাইরে বরাবরই একই চরিত্র মাশরাফির। সতীর্থদের কাছে অনুপ্রেরণার প্রতীক তিনি। দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হয়েও সবার কাছে সহজ আর বন্ধুপ্রিয় ম্যাশ। বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিয়েছেন তিনি। ঠিক তেমনি অদৃশ্য ইনজুরির ভূত মাশরাফির ক্রিকেট জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। তাই তো পৃথিবীর ইতিহাসে বিরল তিনি, কারণ 1-2 বার হাঁটুতে অস্ত্রোপচার হলে কেউ ক্রিকেটে ফিরেছেন এমন উদাহরণ নেই। সেখানে তিনি 7 বার অস্ত্রোপচার করে ফিরেছেন। তবে ক্রিকেট বিধাতারও ঈর্ষা আছে বেশ। ওই ইনজুরির ভূতের ছায়ায় ঘরের মাটিতে 2011 বিশ্বকাপ খেলা হয়নি ম্যাশের। কিন্তু তারপরও হৃদয়ের রক্তক্ষরণের পর ক্রিকেট ক্যানভাসে ফিরেছেন আর জিতেছেন শত কোটি মানুষের হৃদয়, যার ভালোবাসার মুগ্ধতা ছড়িয়েছে দেশের সীমানা ছাড়িয়ে। দেশের ক্রিকেট মানচিত্রের অনন্য এই মানুষখানের জন্মদিন আজ। দেশ বিদেশের ক্রিকেট ভক্তদের পাশাপাশি সবার প্রিয় ম্যাচকে জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সেই সাথে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের শুভকামনাও জানিয়েছে আইসিসি। 1983 সালের 5 অক্টোবর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। পরিবারের 2 ভাইয়ের মধ্যে তিনি বড়। পড়ালেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 2 সন্তান মাশরাফির, বড় মেয়ে হুমায়রা আর ছোট ছেলের নাম সাহেল মুর্তজা। ফুটবল ও ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ থাকলেও ছোটবেলা থেকে ক্রিকেটের প্রেমে পড়েন মাশরাফি। বাংলাদেশের হয়ে 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক, আর ওয়ানডেতে অভিষেক একই বছরে। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। কিন্তু 15 বছরের ক্রিকেট অধ্যায়ে ইনজুরির সাথে যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ সময়। তাই তো 2009 সালে অধিনায়কত্ব ইনজুরির কারণে হারান তিনি। 2 বছর আগে আবারও ফেরেন বাংলাদেশের নেতৃত্বে। পৃথিবীর ক্রিকেট মানচিত্রে পাল্টে দেন টাইগারদের ক্রিকেট গল্প। ঘরের মাটিতে টানা সিরিজ জয়ে র্যাঙ্কিং এর 7 নম্বরে ওঠা আর 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। সব মিলিয়ে এই একজন মানুষ বাংলাদেশের হাজারো মানুষের স্বপ্ন সারথি হয়ে উঠেছেন। তাই তো আজকের তার বিশেষ দিনে সবাই বলে উঠছে শুভ জন্মদিন মাশরাফি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার।
সিলেটের ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজার অবস্থা এখনো সংকটাপন্ন। আদালতে বদরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও উত্তাল সিলেট। বগুড়ার মোকামতলায় দুটি বাসের সংঘর্ষে 6 জন নিহত, টাঙ্গাইলে ট্রাক উল্টে মারা গেছে 4 জন। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে বাবা ছেলের মৃত্যু। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত করিমকে 54 ধারা থেকে অব্যাহতি, তবে গ্রেপ্তার থাকবেন মামলায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জোর দিতে হবে মানব সম্পদের ওপর মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, বিনিয়োগ উৎসাহিত করতে কাজ করতে হবে সম্মিলিতভাবে। বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় সবসময়ই। নিউ ইয়র্কে একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেয়া দুঃখজনক। এবং টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার 33তম জন্মদিনে ভক্ত সমর্থকদের পাশাপাশি শুভেচ্ছা জানালো আইসিসি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।